একঘেয়েমি জীবন যখন মানুষকে অতিষ্ঠ করে তোলে এবং কাজের চাপে যখন মানুষ পায় না লম্বা ছুটি, চলে আসুন ভারত বাংলাদেশ সীমান্তে হাতে নিয়ে ডাবের জল বা ফ্রুটি। দুদিকে বাংলা আর তার মাঝখানে বয়ে চলেছে ইছামতি নদী। এক কথায় বলতে গেলে বলতেই হয় এক আত্মা এক প্রাণ, যার নাম ভারত ও বাংলাদেশ সীমান্ত। থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরে গেছেন যে আজ আমার গন্তব্য হচ্ছে টাকি, যা ইছামতি নদীর তীরে অবস্থিত। সামনে রয়েছে মধ্যমগ্রাম চৌমাথা। এখন মধ্যমগ্রাম চৌমাথাটাকে ডান দিকে গেলে চলে যায় বাদু রোড, আর বাদিকে চলে গেলে চলে যায় মধ্যমগ্রাম স্টেশন। তো আমি সোজাই যাব। টাকি পৌঁছতে গেলে আপনারা দুরকমভাবেই যেতে পারেন। এক, রেলপথ; দুই, সড়কপথ। শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ট্রেনে চলে আসতে পারেন টাকি স্টেশনে, বা সড়কপথে চাপাটালির মোড় থেকে বাসে করেও কিন্তু টাকি পৌঁছানো যায়। আনুমানিক সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা মতন। তো চলে এসছি এখন মৈত্রবাগানে। মৈত্রবাগানের সামনে দাঁড়িয়ে একটু চা খেলাম। এবার এই রাস্তা দিয়ে এসছি, আমার সোজা যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে এসছি আর যাবো এই রাস্তায়। এখান থেকে টাকির দূরত্ব গুগল ম্যাপ বলছে যে মোটামুটি 11 কিলোমিটার মতন। 8 ঘন্টার মধ্যে হয়তো পৌঁছে যাব, যদি খুব একটা জ্যাম না পাই। তো চলো দেখতে থাকো। তো সাইপালা প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে একদম নাক বরাবর সোজা চলে গেলে নাকি পড়বে টাকি। রাস্তাটা এখানে একদম মাটির রাস্তা, পিচ করা রাস্তা না। জানি না এখানে বর্ষাকালে কি অবস্থা হয়। রাস্তাটার অবস্থা মোটামুটি একটু ঢেউ কুচকুচ টাইপের রয়েছে। এই সামান্য করে উঠছি, সামান্য করে নামছি। শুধু একটাই চিন্তা হচ্ছে, যা আশেপাশের পরিস্থিতি দেখছি, বাইক রিপেয়ারিং এর জায়গা থাকলে হয়। টাকির দিকে এলে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। থুবার মোড় থেকে বেসিক্যালি বাঁদিকে আমরা নিয়েছিলাম, বাঁদিক থেকে নিয়ে এসে এই জায়গা দিয়ে আসলে এইখানে সোজা পড়ে যাবে স্যার কালীনাথ মুন্সি টাকি পৌরসভা। এই কালীনাথ মুন্সিরও একখানা বিশাল বড় হিস্ট্রি আছে, মানে ইতিহাস আছে। সেই ইতিহাসটাও আমি আপনাদের বলবো আজকে, যে স্যার কালীনাথ মুন্সি কি করেছিলেন। এবং এইখানে যেখানে এখন টোটো স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন, এই টোটো স্ট্যান্ডে বেসিক্যালি কালীনাথ মুন্সির বাড়ি ছিল, যেটা এখন পৌরসভা কর্তৃক ভেঙে গুড়িয়ে সেই জায়গাটা একটা ফাঁকা স্থানে পরিণত করেছে। টাকি ভারত এবং বাংলাদেশ বর্ডারে থাকা ছোট্ট একটা জায়গা। এই জায়গা থেকে প্রত্যেক বছর দুর্গাপুজোর দশমীর দিন কিন্তু এখান থেকে প্রচুর ভাসান হয়। এবং এই যে আপনারা যেই জায়গাটা দেখছেন, এইখান থেকে কিন্তু প্রত্যেক বছর প্রচুর দর্শনার্থী এখানে বসে ভাসানের দৃশ্যটা উপভোগ করতে পারেন। 6 ইঞ্চি স্ক্রিনে আপনি এখন যেই জায়গাটা দেখতে পাচ্ছেন, সেই জায়গাটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ। এই যে যেই জায়গাটার সামনে দিয়ে আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, এই জায়গাটা হচ্ছে সাতক্ষীরা। এই সাতক্ষীরাটা বাংলাদেশের মধ্যে পড়ে এবং এইখানে জন্মেছিল ডক্টর বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায়ের জন্মস্থান হিসাবে সাতক্ষীরা খুব প্রসিদ্ধ। আমি চলে এসেছি এখন টাকি গেস্ট হাউসের একদম কাছে। এই গেস্ট হাউসে, এটা বেসিক্যালি সরকারি গেস্ট হাউস, এইখানে দুপুরবেলা লাঞ্চ করব। দুপুরে মধ্যাহ্নভোজের খুব একটা ছিমছাম খাবার, ভাত, ডাল, একটা তরকারি, আলু ভাজা এবং মাছ, এটা পরিবেশন করলো নৃপেন্দ্র অতিথিশালা, যেখানে আমি খেতে এসেছিলাম। টাকিতে ঘুরতে এলে আপনারা পাবেন টোটাল 14টা স্পট, যেখানে টোটো দ্বারা এখানে সেই জায়গাটা পরিচালিত করা হয়। মানে এখানে ঘোরবার জন্য টোটোরা নিয়ে যায় এবং তার একটা রেট চার্ট আমি আপনাদের দিয়ে দিচ্ছি। 2024-এ এলে এখানে কোন কোন জায়গা ঘুরতে পারবেন তার একটা চার্ট দেওয়া রয়েছে। গেস্ট হাউস থেকে গোলাপপাতা যাতায়াত 70 টাকা, ইকো পার্ক কালীবাড়ি মিশন যাওয়া আসা 70 টাকা, গেস্ট হাউস থেকে ইকো পার্ক, গেস্ট হাউস থেকে স্টেশন, গেস্ট হাউস থেকে হাসনাবাদ স্টেশন, গেস্ট হাউস থেকে টাকি স্টেশন, গেস্ট হাউস থেকে হাসনাবাদ স্টেশনের জন্য ইকো পার্ক। প্রচুর জায়গা রয়েছে এখানে ঘোরার জন্য। জানি না কতটা ঘুরে দেখাতে পারবো, তাও চেষ্টা করব যে যতটা আজকে ঘোরানো যায় তোমাদের। তো মোটামুটি মোটের উপরে এই। আমি এসে পৌঁছেছি কর্নেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ির সামনে। ইনি একজন বাঙালি এবং প্রাক্তন কর্নেল ছিলেন ইন্ডিয়ান আর্মিতে, যিনি ভারত, পাকিস্তান এবং
বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সংগ্রামে উনি অন্যতম একজন সংগ্রামী ছিলেন। কর্নেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি দেখার পর টোটো দাদা আমাকে নিয়ে গেল ব্রিটিশ আমলে তৈরি নলকূপ দেখাতে। চারদিকে প্রচুর গাছপালা দ্বারা সুসজ্জিত এটা হচ্ছে একটা বিশ্রামাগার। টাকিতে এলে এই বিশ্রামাগারে থাকতে ভুলবেন না। জায়গাটাকে খুবই সুন্দর এবং ওয়েল মেনটেন্ড। বিশ্রামাগার বাগান বাড়ির বুকিং নাম্বারটা এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আবির চ্যাটার্জি, কৌশিক গাঙ্গুলি নির্মিত এবং জয়া হাসান যে সিনেমাটা ছিল বিসর্জন, সেই বিসর্জনের যেই বাড়িটা ছিল সেই বাড়িটা কিন্তু এই টাকিতেই আপনারা আসলে খুব ভালোভাবে দেখতে পারবেন। টাকি ঘুরতে এলে আগে জেনে নিন উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম দিকে কি কি রয়েছে। উত্তর পূর্ব দিকে রয়েছে জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, যিনি ছিলেন ভারতের দ্বিতীয় বাংলার সেনাপ্রধান। 100 বছরের পুরনো ব্রিটিশ নলকূপ এবং বিসর্জন সিনেমার শুটিং স্পট, মিনি সুন্দরবন বা গোলপাতার জঙ্গল এবং মালদ্বীপ রিসর্ট। দক্ষিণ দিকে রয়েছে 300 বছরের পুরনো জোড়াশিব মন্দির, 400 বছরের পুরনো দুর্গা দালান, প্রতীপ সৈকত বা পিকনিক স্পট, ত্রিশক্তি মাতার মন্দির। এবং পশ্চিম দিকে রয়েছে কুবের রাজবাড়ি, কুলেশ্বরী কালী মন্দির, যেটা 400 বছরেরও পুরনো। এবং সবশেষে আপনাদের দেখাবো টাকির রামকৃষ্ণ মিশন। বিসর্জন সিনেমার শুটিংটা যেখানে হয়েছিল সেই জায়গাটা দেখার পরে আমরা এখন চলেছি হোগলপাতার জঙ্গল বা হোগল বনের জঙ্গলের দিকে। সেখানে যেতে গেলে একটা চেকপোস্ট পড়বে। সেই চেকপোস্টে অরিজিনাল ফটো আইডি প্রুফ জমা রাখতে হবে, মানে ভোটার কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স জমা রাখতে হবে। এইখানে জমা রেখে ভ্যান নিয়ে চলে আসতে হবে এই হোগল বনের জঙ্গল বা হোগলপাতার জঙ্গলের দিকে। এইখানে একজনের জন্য ভাড়া, মানে এই ভ্যান ভাড়া নেবে 10 টাকা, একজনের বেশি যেই হয়ে যাবে ভাড়াটা পড়ে যাবে 30 টাকা করে। এই সরু রাস্তার মধ্যে দিয়ে সেই হোগল বনের জঙ্গল বা মিনি সুন্দরবন দেখতেই আমরা এখন সেই দিকে রওনা হয়েছি। আমি দাঁড়িয়ে রয়েছি ভারত বাংলাদেশ বর্ডারের সামনে। এটা হচ্ছে একটা চেকপোস্ট। এই চেকপোস্টের পাশ দিয়ে চলে গেছে একটা ছোট্ট মতন ব্রিজ, এবং এই ব্রিজ দিয়ে যাওয়া যায় ভারতবর্ষের মিনি সুন্দরবন, যেটা টাকিতেই রয়েছে। কলকাতার মিনি সুন্দরবনে ঢুকতে গেলে এখানে এন্ট্রি ফিস লাগে 10 টাকা। এটা টাকি পৌরসভা দ্বারা অনুমোদিত। এবং এইখান দিয়ে যেতে গেলে একটা ছোট্ট ব্রিজ ক্রস করতে হয়, যে ব্রিজটা কিন্তু খুব সুন্দর। এইখান দিয়ে গেলে সত্যিই একটা সুন্দরবনের ফ্লেভার পাওয়া যায়। দুদিকে রয়েছে খাই, সুন্দরবনে যেরকম খাই আমরা দেখতে পাই সেরকম খাই রয়েছে। সেই খাড়ির সাইড দিয়ে রয়েছে বিভিন্ন ধরনের গাছ। প্রচুর পাখিরা এখানে ডাকছে। জানি না সাউন্ডটা আমার ক্যামেরার মধ্যে ফুটে উঠছে কিনা বা তোমরা শুনতে পাচ্ছ কিনা। একদম পিন ড্রপ সাইলেন্ট জায়গাটা, খুব সুন্দর। বেশ সুন্দর একটা গা ছমছমে ভাব। যদিও এখন ঘড়িতে সময় হচ্ছে 1:36, আর আমি এই মিনি সুন্দরবনের ভেতর দিয়ে যাচ্ছি। এখানে লেখাও রয়েছে এটা হচ্ছে বান, এই গাছটা হচ্ছে বান গাছ। জানি না দেখতে পাবে কিনা, তাও দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে বান গাছ। এখান দিয়ে এগিয়ে যেতে হয়। ভেতরটা খুব সুন্দর। বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে এখানে। সুন্দরবনের মতোই একটা পরিবেশ, গা ছমছমে পরিবেশ। এই দেখো, এখান দিয়ে প্রজাপতি উড়ে যাচ্ছে।
এই গাছটার নাম হচ্ছে গেওয়া। এই গাছটা যেটা দেখতে পাচ্ছ, এই গাছটার নাম হচ্ছে গেওয়া। আর যে গোলপাতা গোলপাতা করে এতক্ষণ তোমাদের সামনে বলছিলাম, এটাই হচ্ছে গোলপাতা গাছ। এই দেখো, এটা হচ্ছে গোলপাতা গাছ। দেখতে অনেকটা বাঁশ পাতার মতো, বা বলতে পারো ডাব গাছের পাতার মতো। এই গাছটাই হচ্ছে গোলপাতা। এখান থেকে যদি এগিয়ে যাই, দুদিকে দেখো জঙ্গল, পুরো সুন্দরবন। সুন্দরবনের একটা আলাদা প্রাণ, আলাদা ঐতিহ্য, এবং ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম জায়গা। বিশেষ করে দর্শনীয় স্থান বলতে সুন্দরবন তো ভারতের সবার কাছে খুব একটা ফেমাস, একটা প্রিয় জায়গা। তো এখানেও সেরকম সেই সুন্দরবনের আদলেই একটা মিনি সুন্দরবন তৈরি করা হয়েছে। এইখানে রয়েছে একটা বসার জায়গা। আর এই দেখো, যেটা বলছিলাম মিনি সুন্দরবন, এটাই হচ্ছে সেই মিনি সুন্দরবন। ব্রিজ থেকে নিচে নেমে আসা, নিচে দিয়ে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে এই মিনি সুন্দরবনটা অবস্থিত, যেখানে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিজেকে রিফ্রেশ করে আবার কর্মব্যস্ততম জীবনে ফেরত যেতে পারবে। টাকির প্রাণকেন্দ্র হোগলবনের জঙ্গল বা হোগলপাতার জঙ্গল দেখার পরে আমরা চলে এসেছি মালদ্বীপ রিসর্টে। এইখানে খুব সুন্দর করে সাজানো রয়েছে, প্রচুর পাখিরা রয়েছে এইখানে। বিভিন্ন ধরনের ছোট পাখিরা রয়েছে এখানে। এখানে মুরগিও রয়েছে। এটা হচ্ছে টার্কি মুরগি। এটা একটা পার্ক। রাত্রিবেলায় খুব সুন্দরভাবে সেজে ওঠে এই পার্কটা, এবং বাচ্চাদের খেলার জন্য এখানে প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে। রয়েছে ডাইনোসরও, এখানে রয়েছে গোপাল ভাঁড় এবং হাতে তার ভাঁড়। ভাঁড়ের মধ্যে রয়েছে মিষ্টি, রয়েছে দোলনা, এবং এখানে রয়েছে ডাইনোসরও। টাকির মালদ্বীপ রিসর্টে আসার পরে এখানে খুব সুন্দর একটা পার্ক রয়েছে, এবং পার্কের এই জায়গাটায় রয়েছে একটা ছোট্ট লেক। লেকটাও খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমার পেছনেই দেখতে পারবে তোমরা বিশাল বড় লেকটা অনেকটাই বড়, এবং এই লেকের ওপর দিয়ে হাঁটতে খুব সুন্দর লাগবে। বাচ্চাদের এখানে নিয়ে আসার জন্য এবং এন্টারটেনমেন্টের প্রচুর ব্যবস্থাও রয়েছে এখানে। যদি তোমরা কেউ এখানে আসো বা এখানে কোনোদিন ভিজিট করো, তাহলে আইডিয়াল সময় হচ্ছে শীতকাল। কারণ শীতকালে এখানে এই টাকিতে প্রধানত সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে যে কোনো ধরনের গুড় পাওয়া যায়, এবং এখানে গামছা কিন্তু খুব বিখ্যাত। এই জায়গাটি হচ্ছে টাকির জোড়া শিব মন্দির। একসময় টাকির জমিদার গোপীনাথ রায়চৌধুরী একটি বিশাল বড় জায়গাকে কাটিয়ে সেই জায়গাটিকে একটি পুকুরের আকৃতি দেন এবং তার পাশেই প্রতিষ্ঠা করেন এই জোড়া শিব মন্দিরটি। মানুষের জীবনে আদি এবং অনন্ত সত্যি হলো মৃত্যু, যাকে কেউই খণ্ডাতে পারে না। ঘুরতে ঘুরতে ত্রিশক্তি মাতার মন্দিরের পাশের শ্মশানে চলে এসেছি। এখানে এসে দেখতে পেলাম কার্গিল যুদ্ধের শহীদ রাকেশ দাসের শহীদ স্তম্ভ। কার্গিল যুদ্ধে রাকেশ দাস ইন্ডিয়ান আর্মির একজন জওয়ান ছিলেন। কার্গিল যুদ্ধে মৃত্যুর পর
প্রায় 2000 জন সোলজার এই জায়গাতে ওনাকে গান স্যালিউট দেন। নমস্কার। আপনারা টাকি ত্রিশক্তি কালী মন্দিরে, টাকি একটি পুরাতন জমিদার এলাকা। টাকিতে একটা কথা প্রচলিত আছে, সাতক্ষীরার মাটি, গোবরডাঙ্গার হাতি আর টাকির লাঠি বিখ্যাত। এই যে ইছামতি নদীর ওপারেই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের জমিদারের অহংকার ছিল তার উর্বর মাটি, আর গোবরডাঙ্গার জমিদারের অহংকার ছিল তার হাতি। আর টাকিতে জমিদার ছিলেন না, ছিল জমিদার গোষ্ঠী। এক জমিদারের জায়গা কিন্তু টাকি নয়। টাকিতে অনেকগুলো জমিদার বাড়ি আছে, ঘোষ বাড়ি, রায়চৌধুরী বাড়ি, পুবের বাড়ি। তা এখানে একটা প্রশ্ন আসে যে এই এতগুলো জমিদার কি এক জায়গায় শাসন করতেন? না, ইনাদের শাসন ক্ষেত্র ছিল দূরে, কিন্তু ইনারা এক জায়গায় সহাবস্থান করতেন এবং নিজেদের মধ্যে খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং ছিল, এবং ডাকাত আক্রমণকে প্রতিহত করবার জন্য কমন লাঠিয়াল পুষতেন। সেই জন্য টাকির লাঠিয়াল। আর টাকির জমিদারদের ভারতের ইতিহাসে অনেক বড় ভূমিকা আছে। সতীদাহ প্রথার বিরুদ্ধে একজন পিটিশনার ছিলেন টাকির জমিদার কালীনাথ মুন্সী। এই টাকির জমিদারদের যে আরাধ্যা দেবী মা কুলেশ্বরী, আমাদের এই ত্রিশক্তি মন্দির থেকে 20 মিনিট পায়ে হেঁটে সেই মন্দিরে সাধন ভজন করতেন সর্বানন্দ গিরি মহারাজ। তিনি 8 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা করেন। কারণ ওই মন্দিরে লোক সমাগম বেশি হতো, তার জন্য তার সাধন ভজনে বিঘ্ন ঘটত। সেই জন্য শ্মশানের ধারে নিরিবিলিতে সাধন ভজন করবেন বলে, তন্ত্র সাধনা করবেন বলে 8 বছর আগে এই মন্দির তিনি প্রতিষ্ঠা করেন। 2 বছর নিজে তত্ত্বাবধান করেন, 6 বছর আগে তিনি দেহ রাখেন। এটা হচ্ছে তার সমাধি মন্দির। আপনারা দেখবেন ভেতরে তার শ্রী বিগ্রহ আছে। বিগ্রহ যেভাবে বসে রয়েছেন তার নিচে উনাকে ওইভাবে বসিয়েই সমাহিত করা হয়, কারণ তিনি ছিলেন একজন মস্ত বড় তন্ত্র সাধক। মাঝখানে যেই মাকে দেখছেন তাকে আপনারা কালী বলে মনে হতে পারে, কিন্তু রূপ ভেদে তাকে আমরা সরাসরি কালী বলতে পারছি না। তিনি হচ্ছেন টাকির জমিদারদের আরাধ্যা দেবী, কুলদেবী মা কুলেশ্বরী। কেন সরাসরি আমরা কালী বলতে পারছি না? লক্ষ্য করুন, মহাদেবের মাথাটা উল্টো দিকে আছে। মহাদেবের মাথাটা সোজা থাকে, না হয় মায়ের ডান হাতের নিচে থাকে। এখানে মহাদেবের মাথা রয়েছে মায়ের বাঁ হাতের নিচে। আর আপনাদের বাঁ দিকে নীল রঙের যে দেবী দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন নীল সরস্বতী বা ভদ্রকালী। ভদ্রকালী হলেন বিদ্যার আদি দেবী। সরস্বত্যই নমো নিত্যম ভদ্রকাল্যই নমো নমো, সেই ভদ্রকালী। বাচ্চারা পড়াশোনা করছে না, চঞ্চল, মাথায় রাখতে পারছে না, তখন এই নীল সরস্বতী বা ভদ্রকালীর পুজো করা হয়। আর আপনাদের ডান দিকে হলুদ রঙের যে দেবীকে আপনারা দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন তন্ত্রশাস্ত্রের মোস্ট পাওয়ারফুল দেবী। উইদাউট হার পারমিশন অ্যান্ড ব্লেসিং নোবডি ক্যান এন্টার ইন্টু তন্ত্র। তন্ত্র সাধনায় প্রবেশ করতে গেলে উনার পারমিশন লাগবেই। উনি হচ্ছেন মা বগলা। কেউ বগলা মুখী বলেন, কেউ বগলা সুন্দরী বলেন। লক্ষ্য করুন, এই পাশের 2 মা যেমন সোজা তাকিয়ে আছেন, কিন্তু মা বগলার দৃষ্টিটা তির্যক, বাঁকা। কারণ ওই পাওয়ারটা আমরা নিতে পারবো না বা সহ্য করতে পারবো না। আর মা বগলা আপনাদের জন্য খুব সুন্দর বার্তা রেখেছেন। দেখুন, বাঁ হাতে এক সবুজ রঙের অসুর, মদন অসুরের জিভ ধরে আছেন মা বগলা। ওইখান থেকে তিনি বলতে চাইছেন যে মানুষ, তোমার সবচেয়ে বড় শত্রু তোমার জিভ। জীব হলো আসুরিক গুণসম্পন্ন। অসুর কি করে? লোকের ক্ষতি করে। জীব তো লোকের ক্ষতি করে, নিজেরও ক্ষতি করে। ডাক্তার বলেছেন এটা খেও না, ওটা খেও না, জীব বলছে তুই আগে ওটা খা।
আবার স্লিপ অফ দ্য টাং, একটা ওয়ার্ড আমি কাউকে এমনভাবে থ্রো করলাম, সেটা তাকে এমনভাবে হার্ট করলো, সারা জীবন কথা বললো না, মুখ দেখলো না। সেই জন্য মা বললেন, কন্ট্রোল ইওর টাং, তোমার জিভকে সংযত করো আহারে এবং বাক্যে, তাহলে নিজে সুখী হবে, জগৎ সুখী হবেন। তাহলে রোজ যে তোমরা আমার দরজার সামনে এসে হাত জোড় করে দাঁড়াও, তোমরা যে রোজ আমার দরজার সামনে এসে হাত জোড় করে দাঁড়াও, তার মানে তোমাদের মনের কোনায় কিছু চাওয়া পাওয়া আছে। যাই চাও না বাপু, আমি যেটা দিতে ভালোবাসি সেটা তো আগে চেয়ে নেবে। বলো, স্বামে বসতু জিহ্বায়াং, মা তুমি আমার জিহ্বায় অবস্থান করো, আমার বাক্যটা মিষ্টি হোক। আমি কাউকে খাওয়াতে পারবো না, পড়াতে পারবো না, সেই শক্তিসাধ্য সামর্থ্য আমার নেই, কিন্তু আমার বাক্যগুলো যদি মিষ্টি হয়, যেই মানুষটার রোগ যন্ত্রণায় ছটফট করছে, যেই মানুষটা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তার কাছেও আমার বাক্যগুলো স্নেহের স্পর্শ হবে, হিলিং টাচ হবে। আর সর্বশেষে মা বগলা যার উপর বসে আছেন, একটা মানুষ দুহাত তুলে শুয়ে আছেন, তার উপর মা বগলা বসে আছেন, ওই মানুষটা আমি হতে পারি, আপনারা হতে পারেন আমাদের প্রতিনিধি। মা তুমি তো সর্বশক্তিময়ী, তুমি তো প্রকৃতি, প্রকৃতির সঙ্গে তো চ্যালেঞ্জ চলে না। সো উই সারেন্ডার, আমরা তোমার কাছে আত্মসমর্পণ করলাম। কিন্তু মা, আমার তো রত্ন সিংহাসন নেই, তোমায় বসতে দেবো কোথায়? হৃদয়ে পেতেছি, তুমি আমার হৃদয়ে বসো, তুমি আমার চালিকা শক্তি, তোমাকে ছাড়া আমি কিভাবে চলবো, তুমি আমাকে চালিয়ে নাও। আর মা বগলার একটা অপূর্ব গুণ, তিনি, আপনি যদি অন্তর থেকে তাকে কিছু জানাতে পারেন, নেক্সট ইয়ার আপনাকে থ্যাংক ইউ বলতে আসতেই হবে। দুর্দান্ত কথা শোনেন। এই তিন শক্তি, এই তিন পাগলি এক জায়গায় বলে এই মন্দিরের নাম ত্রিশক্তি মন্দির। জয় মা, আপনারা সবাই ভালো থাকুন। দরজা খুললো কাকি, আর আমি পৌঁছে গেলাম টাকি। প্রশাসনিক ব্যর্থতার একটি চূড়ান্ত নিদর্শন হলো এই টাকির রাজবাড়ি। ইতিহাস আগলে বেঁচে থাকা ইটের ইমারত নিজেই নিজের প্রমাণ দিতে ব্যস্ত। রাজবাড়িতে ঢুকতে গেলে প্রবেশ মূল্য লাগে 10 টাকা মাথাপিছু। মুঘল যুগে প্রতাপাদিত্যের শাসনকালে ভবানী চৌধুরীর নাম পাওয়া যায় এই রাজবাড়িতে। বর্তমানে 350 বছরেরও পুরনো দুর্গাপুজো হয়ে থাকে এই টাকির রাজবাড়িতে। টাকির রাজবাড়ি ভিতরে রয়েছে একটি বৈঠকখানা ঘর, যেখানে বর্তমানে পুরোটাই খালি হয়ে পড়ে আছে। জরাজীর্ণ এই রাজবাড়ির সবটাই খসে পড়েছে এবং ধ্বংসস্তূপের পথে যেতে বসেছে। চলে এসেছি 400 বছরেরও পুরনো কুলেশ্বরী কালীমাতার মন্দিরে, যেটি টাকিতেই অবস্থিত। এবং মায়ের গায়ে যে গয়নাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই গয়নাগুলো কিন্তু সবটাই সোনার। টাকির কুলেশ্বরী কালীমাতা দর্শনের পর আমি চলে এসেছি টাকির রামকৃষ্ণ মিশনে। আজকে এই ব্লগের শেষ পর্ব। যদিও টাকির রামকৃষ্ণ মিশনটা বেশ বড়, কিন্তু তাও এখানে নির্মাণের কাজ এখনো চলছে। তো বন্ধুরা, কেমন লাগলো টাকির এই ব্লগটা?
লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং আমাকে ইন্সপায়ার করো আরও নতুন নতুন ব্লগ তোমাদের দিতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো এবং দেখতে থাকো চিয়ার্স বস।